আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কিছুদিন যাবৎ আমি শুধু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজও তারই ধারাবাহিকতায় আজও আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব অধ্যায় 9 এবং 10 থেকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। অধ্যায় 9, প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে আমি 10টা প্রশ্ন আলোচনা করব আর অধ্যায় 10 থেকে 10টা প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যদিও এগুলো নমুনা প্রশ্ন, তারপরে এগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমাদের প্রায় অভ্যন্তরীণ পরীক্ষায় প্রায় থাকে এবং বোর্ড পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কমন পড়ে যায়। 1 নম্বর যে প্রশ্নটা হলো সেটা হলো, প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তর জানো। 2 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 14 জানুয়ারি, 21 ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে 2 ফেব্রুয়ারি। খ নাম্বার উত্তর 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রতি বছর এই জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি তারিখে। 2 নম্বর প্রশ্ন হলো, জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে ভূপ্রকৃতির উপর, 2 নম্বর হলো জলবায়ুর উপর, 3 নম্বরে হলো শিল্পোন্নতির উপর। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে, সেটাকেই বলা হয় জনসংখ্যার ঘনত্ব। এখন জনসংখ্যার ঘনত্ব কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যে সব বিষয়গুলো থাকলে সেই এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি হতে পারে, আর ওই বিষয়গুলো যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে জনসংখ্যার ঘনত্ব কম হতে পারে। তাহলে জনসংখ্যার ঘনত্ব কিসের উপর নির্ভর করে? ভূপ্রকৃতির উপর, জলবায়ুর উপর, শিল্পোন্নতির উপর। প্রিয় শিক্ষার্থী, আসলে এই 3টা বিষয়ের উপরই জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। কারণ হলো যে ভূপ্রকৃতি, মানুষ যে পরিবেশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পরিবেশটা ভূপ্রকৃতির উপরে নির্ভর করে। যেমন কোনো এলাকার বায়ু চরম ভাবাপন্ন হয়, কোনো এলাকার বায়ু নাতিশীতোষ্ণ হয়। এই কারণে মানুষ কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে, এই চরম ভাবাপন্ন জলবায়ু পছন্দ করে না। এই জন্য একটা দেশের যে এলাকার নাতিশীতোষ্ণ থাকে সেই এলাকার কিন্তু জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে। আবার জলবায়ুর উপরেও কিন্তু একই কথা, জলবায়ুর উপরেও জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। জলবায়ু যেখানে দেখা যায় যে জলবায়ুর কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো হয়, সেসব এলাকায় কিন্তু মানুষ বসবাস করতে চায় না। এই জন্য দেখা যায় যে জলবায়ুর উপরেও ঘনত্বটা নির্ভর করে। সর্বশেষ আছে শিল্পোন্নতির উপর। শিল্প কারখানার উপরেও কিন্তু জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে। যেসব এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে সেসব এলাকায় দেখা যায় যে মানুষের কর্মসংস্থানের সুযোগ বেশি। এই জন্য দেখা যায় যে যেসব এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয় সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে। কাজেই জনসংখ্যার ঘনত্ব 3টা বিষয়ের উপরেই নির্ভর করে। তাহলে উত্তর হবে ঘ নাম্বার 1, 2, 3। 3 নম্বর প্রশ্ন হলো, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কোন দেশটি বেশ এগিয়ে আছে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ভারত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। ভারত আমেরিকার মতো দেশে তথ্য প্রযুক্তি সম্পন্ন লোককে এখানে তারা প্রেরণ করছে। ভারতের অনেক নাগরিক এই আমেরিকাতে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কাজ করছে। কাজেই এই ভারত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে আছে। উত্তরটা হবে ঘ। 4 নম্বর প্রশ্ন হলো, 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে কোন ক্ষেত্রে? বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে কোন ক্ষেত্রে 2010 সালে? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বাংলাদেশ শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে শিশু মৃত্যুর হার অনেক
কম। শিশুদের এই 6টা যে রোগ আছে সেই রোগের যে প্রতিষেধক দেওয়া হয় জন্মের 1 বছরের মধ্যে, সেই প্রতিষেধকগুলো দেওয়ার কারণে বাংলাদেশের শিশু মৃত্যুর হার অনেক অনেক কমে এসেছে। এবং শিশু মৃত্যুর হার কমার কারণে জাতিসংঘ থেকে বাংলাদেশ 2010 সালে একটা পুরস্কার লাভ করেছে। তাহলে উত্তরটা হবে ঘ নাম্বার, শিশু মৃত্যু হ্রাস। 5 নম্বর প্রশ্ন হলো কোনটি সচেতনতামূলক কার্যক্রম? নিউজ লেটার, নাটক, সিনেমা, শর্ট ফিল্ম। কোনটি সচেতনতামূলক কার্যক্রম? উত্তরটা হবে শিক্ষার্থী ক নাম্বার, নিউজ লেটার। নিউজ লেটার এটাকে জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। 6 নম্বর হলো আমেরিকাতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? আমেরিকাতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উত্তর করতে পারছো। হ্যাঁ, অবশ্যই উত্তর করতে পারছো। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে ঘ নাম্বার, 35 জন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমেরিকায় জনসংখ্যা আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। এই কারণে দেখা যায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 35 জন লোক বসবাস করে, যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200-র অধিক জনসংখ্যা বাস করে। সেইখানে আমেরিকায় মাত্র 35 জন, প্রতি বর্গ কিলোমিটারে 35 জন লোক বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, 7 নম্বর প্রশ্ন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে এগিয়ে আছে কোন দেশ? ক নাম্বার, উত্তর ভারত। যেহেতু আমরা আগের একটা প্রশ্নটা পড়েছি যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশে এগিয়ে আছে? ভারত। এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে আসছে মানে জনসংখ্যাকে তারা জনসম্পদে পরিণত করতে পেরেছে। এই জন্য জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে এগিয়ে আছে। এটাও উত্তর হবে ক নাম্বার, উত্তর ভারত। 8 নম্বর প্রশ্ন হলো ডকুমেন্টারি ফিল্ম তৈরি কোন ধরনের কার্যক্রম? ডকুমেন্টারি ফিল্ম তৈরি কোন ধরনের কার্যক্রম? উত্তর হবে খ নাম্বার, সচেতনতামূলক কার্যক্রম। আমরা যে নিউজ লেটার, নাটক, সিনেমা, শর্ট ফিল্ম পড়েছি, এগুলো সচেতনতামূলক কার্যক্রমের ছিল হলো নিউজ লেটার। এই ডকুমেন্টারি ফিল্ম তৈরি এটাও একটা সচেতনতামূলক কার্যক্রম, অর্থাৎ জনগণকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করার জন্য এই ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা হয়। 9 নম্বর প্রশ্নটা হলো উন্নত এবং উন্নয়নশীল দেশ পরিমাপ করা যায় কিসের সম্পর্ক দ্বারা? অর্থাৎ একটা দেশ উন্নত না উন্নত না উন্নয়নশীল, সেগুলো কিসের ভিত্তিতে পরিমাপ করা যায়? প্রিয় শিক্ষার্থী, এই উত্তরটা হবে গ নাম্বার, জনসংখ্যা এবং মাথাপিছু আয়। অর্থাৎ একটা দেশের জনসংখ্যা কি পরিমাণ এবং তাদের মাথাপিছু আয় কি পরিমাণ, এইটার উপর ভিত্তি করে বলা যায় যে ওই দেশটা কি উন্নত দেশ না অনুন্নত দেশ না উন্নয়নশীল দেশ। মূলত মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে এই বিষয়টা নির্ণয় করা হয়ে থাকে। মাথাপিছু আয় যদি কম থাকে তাহলে অনুন্নত বা উন্নয়নশীল দেশ, আর যদি বেশি থাকে তাহলে উন্নত দেশ। 10 নম্বর প্রশ্নটা হলো বেসরকারি সংস্থাগুলো কোন লক্ষ্য অর্জনে কাজ করছে? বেসরকারি সংস্থাগুলো কোন লক্ষ্য অর্জনে কাজ করছে? বাল্যবিবাহ রোধ, দারিদ্র্য বিমোচন, পরিকল্পিত পরিবার গঠন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। শিক্ষার্থী, উত্তর হবে গ নাম্বার, পরিকল্পিত পরিবার গঠন। অর্থাৎ বাংলাদেশে জনসংখ্যা যেহেতু অনেক বেশি, জনসংখ্যাকে কমিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার যেমন কাজ করে যাচ্ছে, তেমনই সরকারের কাজের পিছিয়ে পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসছে। বেসরকারি সংস্থাগুলো পরিকল্পিত পরিবার গঠনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এই জন্য বেসরকারি সংস্থাগুলো কোন লক্ষ্য অর্জনে কাজ করছে? উত্তর হবে পরিকল্পিত পরিবার গঠনে বেসরকারি সংস্থাগুলো কাজ করছে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 10 নম্বর অধ্যায়ে আলোচনা করব। 10 নম্বর অধ্যায়ে ছিল সামাজিক সমস্যা। 1 নম্বর প্রশ্ন হলো মাদক গ্রহণকারীরা সাধারণত ভোগে কি কি বিষয়? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আছে। যেহেতু তোমরা 8ম শ্রেণীতে পড়ো,
তোমাদের সংশ্লিষ্ট দুইটা বিষয়ই তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, একটা হলো কিশোর অপরাধ আর একটা হলো মাদকাসক্তি। প্রিয় শিক্ষার্থী, একটা হলো কিশোর অপরাধ আর একটা হলো মাদকাসক্তি। এখানে তোমাদের যে ওই মাদকাসক্তির ওখানে থেকে মাদকাসক্তির বিষয় থেকে এই প্রশ্নটা নির্ধারণ করা হয়েছে। প্রশ্নটা হলো যে মাদক গ্রহণকারীরা ভোগে সাধারণত হতাশায়, ব্যর্থতায়, হীনমন্যতায়। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা দেখে কিন্তু মনে হচ্ছে তিনটাই, তাই না? যে হতাশায়, ব্যর্থতায়, হীনমন্যতায়। আসলে প্রিয় শিক্ষার্থী, এই উত্তরটা কিন্তু হতাশায় এবং হীনমন্যতায়, ব্যর্থতায় নয়। এটা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি লাইন যেহেতু আছে, ওই লাইনেই তোমাদের এখানে আছে যে মাদক গ্রহণকারীরা ভোগে হতাশা এবং হীনমন্যতা, ব্যর্থতা। এটা উত্তর হবে না, এই দুইটাই হবে। আপাত দৃষ্টিতে যদিও তিনটাই উত্তর মনে হয়, কিন্তু যেহেতু বইয়ে তোমাদের উল্লেখ আছে দুইটা বিষয়, এই জন্য উত্তর দুইটাই হবে, 1 এবং 3। প্রিয় শিক্ষার্থী, তাহলে উত্তরটা হবে খ, 1 এবং 3, হতাশা এবং হীনমন্যতায়। 2 নম্বর প্রশ্নটা হলো কিশোরদের মন স্বভাবতই কেমন? আমরা জানি যে কিশোররা কি সহজ সরল, চঞ্চল, কৌতূহল প্রবণ, শান্ত প্রকৃতির। আসলে কিশোরদের মন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সহজ সরলও হতে পারে, চঞ্চলও হতে পারে, শান্ত প্রকৃতির হতে পারে, কৌতূহল প্রবণও হতে পারে। আপাত দৃষ্টিতে চারটাই মনে হচ্ছে, কিন্তু আসলে বইয়ে একটা সুনির্দিষ্ট উত্তর দেওয়া আছে। এটা যেটা জ্ঞানমূলক প্রশ্ন, উত্তরটা বইয়ে যেটা দেওয়া আছে সেইটাই উত্তর হবে। উত্তরটা হবে, প্রিয় শিক্ষার্থী তোমরা বলো তো কোনটা উত্তর হবে? ঠিক বলেছ, উত্তরটা হবে গ নাম্বার, কৌতূহল প্রবণ। কিশোর মন স্বভাবতই কৌতূহল প্রবণ। এই কৌতূহল বশতই কিন্তু এই কৌতূহল মেটানোর জন্য অনেকেই কি হয়, এই ধূমপানে আসক্ত হয়, যেটা পরবর্তীতে মাদকাসক্তে আসক্ত হয়ে পড়ে। কৌতূহল মেটানোর জন্যই অনেকেই ধূমপান করে থাকে। 3 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এক একটা দেশের আবহাওয়া, জলবায়ুর এবং কিশোরদের গ্রোথের উপর ভিত্তি করে তাদের বয়স নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত? বাংলাদেশে কিশোরদের বয়স সীমা হলো 7 থেকে 16 বছর। প্রিয় শিক্ষার্থী, 7 থেকে 16, তাহলে উত্তর হবে খ নাম্বার, বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা হলো 7 থেকে 16 বছর। জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত? জাপানে কিশোর অপরাধের বয়সসীমা হলো 14 থেকে 20 বছর। প্রিয় শিক্ষার্থী, আমি তার আগে বললাম যে এক একটা দেশের আবহাওয়া, জলবায়ুর অবস্থার প্রেক্ষিতে অথবা কিশোরদের গ্রোথের উপর ভিত্তি করে সে দেশের কিশোরদের বয়সসীমা নির্ধারণ করা হয়। তাহলে জাপানে কিশোর অপরাধের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 14 থেকে 20 বছর। মাদকাসক্তির বড় কারণ কোনটি? প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর প্রশ্নটা হলো, উত্তরটা হবে ক নাম্বার, অপসংস্কৃতি। মাদকাসক্তির বড় কারণ হলো অপসংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সংস্কৃতিটাকে দেখছি, শুনছি, জানছি এবং সেটা নিজের সংস্কৃতির মধ্যে গুলিয়ে ফেলেছে। এইটা অন্যের সংস্কৃতিটাকে আমরা আয়ত্ত করে নিচ্ছি, এটা কি হলো অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিশোর কিশোরীরা মাদকাসক্তে আসক্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর প্রশ্ন হলো কিশোর অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায়? কিশোর অপরাধ কিভাবে প্রতিরোধ করা যায়? প্রশ্নটা বহুপদী। অভিভাবকের সচেতনতার মাধ্যমে, উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে, আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে আসলে কিশোর অপরাধ এই উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে। এটা শাস্তি দিয়ে কখনো কিশোর অপরাধ রোধ করা যায় না, প্রতিরোধ করা যায় না। আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। তার অভিভাবক সচেতন হলে তার ছেলে মেয়ে সম্পর্কে সে সচেতন হবে। তাদের সচেতনতার মাধ্যমে কিশোর অপরাধ রোধ করা যায়। আরেকটা হলো আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে। যেহেতু কিশোর অপরাধের একটা অন্যতম কারণ হলো দারিদ্র, এই জন্য আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে কিশোর অপরাধ প্রতিরোধ করা যায়। তাহলে উত্তরটা হবে 1 এবং 3। প্রিয় শিক্ষার্থী, খ নাম্বার 1 এবং 3। 7 নম্বর প্রশ্ন হলো মাদককে না বলুন।
এই প্রতিজ্ঞায় জনগণ কাদেরকে উদ্বুদ্ধ করতে পারে? মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় জনগণ কাদেরকে উদ্বুদ্ধ করতে পারে? প্রিয় শিক্ষার্থী, এটা তরুণদের, যেহেতু তরুণরাই প্রথমত মাদকাসক্ত হয়ে পড়ে, এই জন্য তরুণদের মাদককে না বলুন এই শিক্ষার মাধ্যমে তাদেরকে মাদক থেকে দূরে রাখা যায়। 8 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে কিশোর অপরাধীরা মাদক গ্রহণ করে মেয়েদের প্রতি অশ্লীল এবং অশোভন উক্তি ছড়িয়ে দেয়, বিনা টিকিটে রেল ভ্রমণ করে। প্রিয় শিক্ষার্থী, এটা ল হবে। শিক্ষার্থী, বিনা টিকিটে রেল ভ্রমণ, তাহলে উত্তরটা হবে 8 নম্বরের উত্তরটা হবে ঘ নাম্বার 1, 2 এবং 3। আমাদের দেশের কিশোররা মাদক গ্রহণ করে মেয়েদের প্রতি অশ্লীল এবং অশোভন উক্তি ছড়িয়ে দেয়, বিনা টিকিটে রেল ভ্রমণও করে থাকে। এগুলো আমাদের দেশের কিশোর অপরাধীদের কার্যক্রম। তাহলে উত্তর হবে ঘ নাম্বারে 1, 2 ও 3। 9 নম্বর হলো, শহরের বিভিন্ন এলাকায় ও শিল্পাঞ্চলে কি রয়েছে? শহরের বিভিন্ন এলাকা এবং শিল্পাঞ্চলে কি রয়েছে? কলকারখানা, আবাসন, শ্রমিক বস্তি। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত শহর এলাকায় শিল্প কারখানা যখন গড়ে ওঠে তখন শ্রমিকদের বসবাসের জন্য পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন স্থানে শ্রমিক বস্তি গড়ে ওঠে। তাহলে উত্তরটা হবে 9 নম্বরে ঘ, শ্রমিক বস্তি। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ প্রশ্নটা হলো, বাংলাদেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি? কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি? অসৎসঙ্গ, শিক্ষার অভাব, চিত্ত বিনোদনের অভাব, দারিদ্র্য। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত সবগুলোই কারণ, কিন্তু যেখানে প্রশ্নটা বলা হয়েছে প্রধান কারণ কোনটি, প্রধান কারণ হবে দারিদ্র্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে উত্তরটা হবে ঘ নাম্বার, দারিদ্র্য। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 9 এবং 10 থেকে আমি 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনবে এবং উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো পরবর্তীতে তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। প্রিয় শিক্ষার্থী, পড়াশোনা ছেড়ে দিলে চলবে না, বোর্ড পরীক্ষা হবে না বলে তোমরা জানো যে সরকার নির্দেশনা দিয়েছেন যে তোমাদেরকে কিন্তু অটো পাস দেওয়া হবে না, অভ্যন্তরীণ বা প্রাতিষ্ঠানিক তোমাদের জন্য পরীক্ষা হবে। কাজেই সবাই পড়ালেখায় মনোযোগী হবে এই আশাই করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।